প্রথমেই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ক্যারিয়ার ব্রেক, বা অনেকে এটাকে ক্যারিয়ার গ্যাপ বলে। ক্যারিয়ার ব্রেক বা ক্যারিয়ার গ্যাপ হচ্ছে কেউ যদি পড়াশোনা, চিকিৎসা সেবা, স্কিল ডেভেলপমেন্ট কিংবা ব্যক্তিগত কারণে 2 মাস থেকে সর্বোচ্চ 2 বছরের ছুটি নেয়, তবে তাকে ক্যারিয়ার ব্রেক বা ক্যারিয়ার গ্যাপ বলে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় তার ব্যক্তিগত পড়াশোনা, চিকিৎসা সেবা, কিন্তু এমনকি তার পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য যদি সে ছুটি নেয়, সেটা 2 মাস থেকে সর্বোচ্চ 2 বছর হতে পারে, তখন সেটাকে ক্যারিয়ার ব্রেক বা ক্যারিয়ার গ্যাপ বলে। এক্ষেত্রে ক্যারিয়ার ব্রেক বা ক্যারিয়ার গ্যাপের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান ওই ব্যক্তির জন্য ছুটি মঞ্জুর করে বেতন সহ, এবং কোনো প্রতিষ্ঠান অবৈতনিকভাবে তার এই ছুটিটা মঞ্জুর করে। পরবর্তীতে দেখা যায় 2 বছর পরেও সে ওই চাকরিতে পুনর্বহাল হতে পারে। তো কেউ বেতন প্রদান করে এবং কেউ বেতন প্রদান করে না। ক্যারিয়ার পাথ, কোনো কর্মী তার চাকরি জীবনের বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞতাকেই ক্যারিয়ার পাথ বলে। ক্যারিয়ার পাথ 2 ধরনের। যদি একই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে থাকে তবে তাকে ভার্টিক্যাল পাথ বলে, যদি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে থাকে তবে তাকে হরিজন্টাল পাথ বলে। অর্থাৎ কোনো কর্মী তার সমগ্র চাকরি জীবনের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাকে বলে ক্যারিয়ার পাথ। আমরা বলি যে আপনার ক্যারিয়ার পাথ কত বছরে, অর্থাৎ আপনার চাকরির জীবনের অভিজ্ঞতা কত বছরে। এই ক্যারিয়ার পাথটা 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে সেটা ভার্টিক্যাল হতে পারে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি একই প্রতিষ্ঠানের বিভিন্ন পজিশনে থাকে তবে তাকে ভার্টিক্যাল পাথ বলে। অর্থাৎ কোনটা উপর থেকে নিচে, ভার্টিক্যাল মানে উপর থেকে নিচে বা লম্বালম্বি যেটাকে বলে। আর যদি ওই ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানে তার চাকরি জীবনের বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে থাকে তবে তাকে হরিজন্টাল ক্যারিয়ার পাথ বলে। অর্থাৎ ক্যারিয়ার পাথ 2 ধরনের, একটা হচ্ছে ভার্টিক্যাল পাথ এবং হচ্ছে হরিজন্টাল পাথ। দেন কম্পিটেন্সি বেসড পে, অর্থাৎ দক্ষতা, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি অনুসারে বেতন নির্ধারণ হলে তাকে কম্পিটেন্সি বেসড পে, নলেজ বেসড পে, স্কিল বেসড পে বলে। অর্থাৎ কোনো ব্যক্তির দক্ষতা, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি অনুসারে যখন তার স্যালারি নির্ধারণ করা হয় তখন সেটা কম্পিটেন্সি বেসড পে হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এরকম, আমরা অনেকেই হয়তো বা লক্ষ্য করি, যদি অভিজ্ঞতা অনুসারে তার বেতন আলোচনা সাপেক্ষে, অর্থাৎ কোনো ব্যক্তির যদি অভিজ্ঞতা খুব বেশি হয় তাহলে কোম্পানির একটা পলিসি থাকে যে আমরা এই পদে যদি অভিজ্ঞ লোক পাওয়া যায় তাহলে আমরা তাকে এত পরিমাণ স্যালারি দেব, যদি অভিজ্ঞ সম্পন্ন লোক। এক্ষেত্রে দক্ষতা, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি 3টি জিনিসই জরুরি। অর্থাৎ একটি ব্যক্তির অভিজ্ঞতা অনুসারেও বা মেরিট বা যোগ্যতা অনুসারেও তখন কখনো তার স্যালারি নির্ধারণ হয়ে থাকে। তারপর যদি আমরা যাই ক্রস ফাংশনাল টিম, একটি প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট থেকে নিয়ে যে প্রতিনিধি দল বা টিম গঠন করা হয় তাকেই ক্রস ফাংশনাল টিম বলে। অর্থাৎ বিভিন্ন টিমের প্রত্যেকটা টিম থেকে হতে পারে একজন ম্যানেজার, বা প্রত্যেকটা টিম থেকে হতে পারে একজন অন্য অফিসার। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা টিম থেকে টিমের প্রধান, টিমের যে সুপারভাইজার বা টিম ম্যানেজার, উনি হচ্ছে প্রতিনিধি দল, ওনাকে নিয়েই যে প্রতিনিধি দল গঠন করা হয় ওনাদের নিয়েই, সেটাকে আমরা ক্রস ফাংশনাল টিম বলি। অর্থাৎ বিভিন্ন কার্যক্রমের প্রধানদেরকে নিয়ে যে টিমটা গঠন করা হবে কোনো প্রতিষ্ঠানে, সেটাকে বলবো আমরা ক্রস ফাংশনাল টিম। দেন হচ্ছে ডাউন শিফটিং হচ্ছে কোনো কর্মী যদি তার মেন্টাল স্ট্রেস কমাতে, একটু বানান লিখতে ভুল হয়েছে, মেন্টাল স্ট্রেস কমাতে, ওয়ার্কলোড কমাতে নিচের কোনো পজিশনে যেতে যায় তখন ডাউন শিফটিং বলে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো পদে কর্মরত থাকে এবং সে যদি মনে করে তার জন্য এই পজিশনটা খুব বেশি কষ্টকর হয়ে যাচ্ছে, তার ওয়ার্কলোডটা প্রচুর, এবং সে যদি নিজে থেকেই নিচের কোনো পজিশনে যেতে চায় তখন সেটাকে ডাউন শিফটিং বলে। দেন হচ্ছে এমপ্লয়ি টার্নওভার, কোনো প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ ও ছাঁটাই প্রক্রিয়াকে এমপ্লয়ি টার্নওভার বলে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে ওই বছরে কী পরিমাণ কর্মী নিয়োগ হলো এবং কী পরিমাণ কর্মী ছাঁটাই হলো বা চাকরিচ্যুত হলো বা চাকরি থেকে চলে গেল, এই জিনিসটার হিসাব নিকাশটাই হচ্ছে এমপ্লয়ি টার্নওভার। এক্সিট ইন্টারভিউ, কোনো কর্মী প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার পূর্বে এইচআরের সাথে সর্বশেষ ফেস টু ফেস মিটিং কিংবা কর্মী কর্তৃক প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা ছেড়ে দেওয়ার কারণ সম্বলিত একটি সার্ভে ফর্ম পূরণ করাকে এক্সিট ইন্টারভিউ বলে।
বেশিরভাগ ভালো প্রতিষ্ঠানগুলো, এমনকি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানগুলো এই কাজটি করে থাকে। অর্থাৎ কোনো কর্মী যদি ওই প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে অন্য কোথাও চলে যায় কিংবা চাকরি থেকে চলে যায়, তখন HR বা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট তার সাথে ফেস টু ফেস বসেন, তার সাথে মিটিং করেন, তাকে কিছু প্রশ্ন করেন যে আপনার এখান থেকে আসলে কি কি শিখলেন, কি কি জানলেন, কেন ছেড়ে দিচ্ছেন, একটু বলুন, শেয়ার করুন। এটা হতে পারে তার সাথে মিটিং অবস্থায়। এই মিটিংয়ে HR থাকতে পারেন, HRের সাথে তার ম্যানেজার থাকতে পারেন, এমনকি শুধু HRও বসতে পারেন। এই জিনিসটা কোনো কোনো প্রতিষ্ঠানে এভাবে না হয়ে একটা সার্ভে ফর্ম পূরণ করা হয়। অর্থাৎ কিছু কোয়েশ্চেন থাকে, আপনি কেমন কাটালেন আমাদের প্রতিষ্ঠানে, কোন কোন দিকগুলো উন্নয়নযোগ্য দিক আপনি লিখে যান, আপনার কোন সমস্যার কারণে আপনি চাকরি থেকে চলে যাচ্ছেন, এই জিনিসগুলো থাকে এখানে। তো একটা রেটিংস করা হয় আর কি। সে অনুযায়ী হয়তোবা পরবর্তীতে ওই ডিপার্টমেন্ট বা ওই প্রতিষ্ঠানে ইমপ্রুভমেন্টের কাজ করা হয়। এই যে সর্বশেষ যেই তার সাথে বসা হয়, আলোচনা করা হয় বা মিটিং নেওয়া হয় বা সার্ভে ফর্ম পূরণ করা হয়, সেটাকে আমরা বলছি এক্সিট ইন্টারভিউ। তারপর যদি দেখি আমরা ফ্লোটিং হলিডেজ। ফ্লোটিং হলিডেজ কেমন? কোনো কর্মী নির্ধারিত ছুটি অতিক্রম হওয়ার পরেও তার প্রয়োজন অনুসারে আরও 1 বা 2 দিন ছুটি নেওয়াকে ফ্লোটিং হলিডেজ বলে। অর্থাৎ কোনো কর্মী যদি এরকম হয় যে 2 দিন ছুটি দেওয়া হলো কোনো একটা উৎসবের কারণে, এবং উৎসবের পরেও যদি সে মনে করেন যে না, আমার আরও 2 দিন বা 3 দিন বা 4 দিন ছুটি দরকার, তখন তিনি যে ছুটিটা নেবেন কোনো বিশেষ উৎসবের পরে, তখন সেটাকে আমরা বলছি ফ্লোটিং হলিডেজ। অর্থাৎ কেউ যদি ঈদ উপলক্ষে 3 দিন ছুটি নেয়, 3 দিন যদি অফিসিয়াল ছুটি থাকে, এবং তারপরে যদি সে ব্যক্তি আলাদা করে আরও 2 দিন ছুটি নেয়, তখন সেটাকে বলছি আমরা ফ্লোটিং হলিডেজ। তারপর হচ্ছে ফাংশনাল জব অ্যানালাইসিস। ফাংশনাল জব অ্যানালাইসিস হলো কোনো পজিশনের জব রোল কী হবে তা বের করাকে ফাংশনাল জব অ্যানালাইসিস বলে। আপনারা হয়তো বা ধরেই ফেলেছেন যে আসলে এই জিনিসটা করেন HR। অর্থাৎ কোনো পজিশনের একজন ব্যক্তির, একজন সাপোজ ধরেন আপনার ম্যানেজার, তো ম্যানেজারের জন্য কি কি কাজ হবে, তার জব ডেসক্রিপশন কী হবে, এই জিনিসটা যিনি বের করেন তিনি সাধারণত HR হয়ে থাকেন, এবং এই বের করার প্রসেসটাকেই ফাংশনাল জব অ্যানালাইসিস বলে। তারপর যদি আমরা দেখি গোল্ডেন হ্যান্ডকাফস। গোল্ডেন হ্যান্ডকাফস হচ্ছে কোনো দক্ষতা সম্পন্ন ব্যক্তিকে প্রতিষ্ঠান ধরে রাখার জন্য কোনো বিশেষ সুবিধা বা স্যালারি বাড়িয়ে দেওয়াকে গোল্ডেন হ্যান্ডকাফস বলে। ধরেন এরকম কোনো মেধাবী বা কোনো অভিজ্ঞতা সম্পন্ন, দূরদর্শিতাপূর্ণ কোনো একজন ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে আছেন, প্রতিষ্ঠান বুঝতে পেরেছেন তার যোগ্যতা সম্পর্কে, প্রতিষ্ঠান তাকে ধরে রাখার জন্য তাকে বিশেষ কোনো সুবিধা দিলেন, তাকে কোনো বিশেষ গিফট দিলেন, কিংবা তার স্যালারি বাড়িয়ে দিলেন। তো এই জিনিসটাকে বলা হচ্ছে গোল্ডেন হ্যান্ডকাপস। অর্থাৎ হ্যান্ডকাপ পরায় ফেলা, গোল্ডেন সোনার হ্যান্ডকাপ পরায় ফেলা, ব্যাপারটা এরকম। তো দেন হচ্ছে গ্রস মিসকন্ডাক্ট। কারো অপেশাগত আচরণ, ব্যবহার ও কর্ম প্রতিষ্ঠান বিরোধী বা সাংঘর্ষিক হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করাকে গ্রস মিসকন্ডাক্ট বলে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো একটা অপরাধ দীর্ঘদিন করেই যাচ্ছেন, কোনো একটা প্রতিষ্ঠান বিরোধী কাজ করেই যাচ্ছেন, বা এরকম কোনো কাজ করে যাচ্ছেন যা প্রতিষ্ঠানের কাজের সাথে সাংঘর্ষিক, তো ওই ব্যক্তিকে যদি তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়, তখন সেটাকে আমরা বলছি গ্রস মিসকন্ডাক্ট। তারপর হচ্ছে গ্রিভেন্স। গ্রিভেন্সটা হচ্ছে পরিতাপ। যখন কোনো কর্মী কোম্পানির পলিসি, কাজের পরিবেশ নিয়ে অসন্তুষ্ট কিংবা প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির অভাব বোধ করেন, তখন তাকে গ্রিভেন্স বলে। অর্থাৎ আফসোস যেটাকে বলি আমরা। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যদি এরকম হয় যে আমার কোনো জিনিস মনে হয়েছিল এভাবে হবে, বা এরকম হওয়া উচিত ছিল, এরকমটা হয়নি, বা কোম্পানির পলিসিটা এভাবে না হলে ওভাবে হতো, ও ভালো হতো, এই যে আমার মধ্যে যে একটা অসন্তুষ্টি কাজ করা বা অসন্তোষ কাজ করা বা প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির অভাব বোধ হওয়া, এটাকে বলছি আমরা গ্রিভেন্স। তারপর হচ্ছে জব রোটেশন। জব রোটেশনটা হচ্ছে কাজের প্রতি বিরক্তি বা অনীহারোৎকল্পে প্রমোশন না দিয়ে কাজের পরিবর্তন করাকে জব রোটেশন বলে। অর্থাৎ কাজের প্রতি যদি কারো বিরক্তি বা অনীহা তৈরি হয়, তাহলে তার
প্রমোশন না দিয়ে ভিন্ন একটি কাজ দিয়ে দেওয়াকে সেটাকে জব রোটেশন। অর্থাৎ এরকম যদি হয় 5টি জেলায় কাজ চলমান কোনো একটা প্রতিষ্ঠানের, তো প্রথম সে কোনো একটি জেলায় কাজ পেল, সে এখানে কাজ করতে করতে তার মধ্যে হচ্ছে বিরক্তি বা অনীহা চলে আসছে। তো এই অবস্থায় সে কি করতে পারে, তার ম্যানেজার তাকে করতে পারে কি, তার এই জেলা বাদ দিয়ে তাকে অন্য জেলায় পরিবর্তন করতে পারেন। তো এটাকে বলছি আমরা জব রোটেশন। তারপর হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটরস। প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যের বিপরীতে একজন কর্মী, একটি টিম কতটুকু পারফরমেন্স করেছে তা পরিমাপ করাকে কি পারফরমেন্স ইন্ডিকেটর বা কেপিআই বলে। এটা আমরা সবাই হয়তো বা জানি যে কেপিআই এটা প্রত্যেক বছর এটা ষান্মাসিক বা বাৎসরিক করা হয়ে থাকে। তো এটা হচ্ছে যে টার্গেট বা যে লক্ষ্য, যে গোল বা যে অবজেক্টিভস নিয়েই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, তার এগেনস্টে ওই প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা বা ওই প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন গ্রুপ বা টিম কি পরিমাণ কাজ করেছে, সেটা কেমন হয়েছে, কত দূর হয়েছে তা নির্ধারণ করা হয় এই কেপিআইয়ের মাধ্যমে। এটাও কিন্তু একটা রেটিংস থাকে, 1 to 5, 1 to 10 এরকম থাকে। তারপর যদি আমরা দেখি কেএসএ, কোনো ব্যক্তির নলেজ, স্কিলস ও অ্যাবিলিটিস নির্ধারিত পজিশন অনুযায়ী যথাযথ আছে কি না তা নির্ণয় করা হলো কেএসএ। অর্থাৎ এটাও কিন্তু ইন্টারভিউর সময় ইন্টারভিউ থেকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বের করে নিয়ে আসেন। অর্থাৎ তিনি যে পজিশনে অভিষিক্ত হবেন বা আদিষ্ট হবেন, সেই পজিশন অনুযায়ী তার নলেজ আছে কিনা, স্কিলস আছে কিনা এবং অ্যাবিলিটি আছে কিনা, এই জিনিসগুলো যাচাই করা যে পদ্ধতি, সেটাকে বলছি আমরা কেএসএ। তারপর যদি আমরা দেখি ল্যাটারাল রিক্রুটমেন্ট, পদ খালি থাকা সাপেক্ষে তার অধীনস্থ ব্যক্তির আগ্রহ অনুসারে ইন্টারভিউয়ের মাধ্যমে উক্ত পদে বহাল হওয়াকে ল্যাটারাল রিক্রুটমেন্ট বলে। পদ যদি খালি থাকে, কোনো কারণে কোনো একটা পজিশন খালি থাকলো এবং তার অধীনস্থ ব্যক্তি যদি থাকে, তার ইমিডিয়েট যে জুনিয়র, তাকে ওই পদে যদি এরকম থাকে যে ইন্টারনাল রিক্রুটমেন্টের মাধ্যমে ওই পদটা পূরণ করা হবে, তখন কি করা হবে, তখন যারা অধীনস্থ আছেন বা ওই পদে বহাল হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা আছেন, তাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে ওই পদে বহাল করাকেই হচ্ছে ল্যাটারাল রিক্রুটমেন্ট বলে। তারপর যদি আমরা দেখি লে অফটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান যখন অর্থনৈতিক সংকটের কারণে কর্মী ছাঁটাই করে, তখন সেটাকে লে অফ বলে। যখন প্রতিষ্ঠানে অর্থনৈতিক কোনো সংকট শুরু হয়, তখন ওই প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই করার প্রসেসটাকেই বলা হচ্ছে লে অফ। এরপর যদি আমরা দেখি লস অফ পে অথবা লিভ উইদাউট পে, অর্থাৎ কোনো কর্মী যদি বেতন ছাড়া ছুটিতে থাকেন, তখন তাকে লস অফ পে বা এলওপি কিংবা লিভ উইদাউট পে বা এলডাব্লিউপি বলে। অর্থাৎ তিনি ছুটিতে থাকতে পারবেন, তবে উনি বেতন পাবেন না, অবেতনিক। এই সিস্টেমটাকে বলছি আমরা এলওপি বা লস অফ পে বা লিভ উইদাউট পে। তারপর যদি বলি আমরা মেরিট পে, অর্থাৎ টার্গেট পূরণ করা সাপেক্ষে যদি কোনো কর্মী বোনাস পেমেন্ট পেয়ে থাকেন, তবে তাকে মেরিট পে বলে। এটা সাধারণত সেলস ডিপার্টমেন্টগুলোতে খুব বেশি হয়ে থাকে। কোনো একটা কর্মীর নির্ধারিত বেতন তিনি পেয়েই যাবেন, পাশাপাশি তিনি যদি নির্দিষ্ট একটা লক্ষ্যমাত্রা 3 লক্ষ বা 4 লক্ষ টাকার সেলস কোনো মাসে জেনারেট করতে পারেন বা নিশ্চিত করতে পারেন, তখন তাকে বোনাস হিসেবে একটা পেমেন্ট দেওয়া হয়, সেটাকে বলছে মেরিট পে বা যোগ্যতা পেমেন্ট, এটাকে বলছি আমরা, এটা প্রদান করা হয়। তারপর নেট স্যালারি বা টেক হোম পে, অর্থাৎ বাড়িতে যে টাকাটা নিয়ে যায়, টেক হোম পে বা নেট স্যালারি। নেট স্যালারিটি কোনটা? আমরা জানি স্যালারি 2 রকম, একটা হচ্ছে গ্রস স্যালারি এবং নেট স্যালারি। গ্রস স্যালারিটা হচ্ছে ব্যক্তির মোট স্যালারিটা, সেটা হচ্ছে যেটা প্রতিষ্ঠান নির্ধারণ করে যে তোমাকে আমি 50 বা 70,000 বা 80,000 টাকা বেতন দেব, সেটা হচ্ছে তার গ্রস স্যালারি। কিন্তু ব্যক্তি যখন স্যালারি মাস শেষে তার অ্যাকাউন্টে স্যালারিটা ঢোকে, তখন কিন্তু যেই স্যালারিটা গ্রস স্যালারি সেটা ঢোকে না, তার কাছ থেকে ট্যাক্স কাটা হয়, ব্যাংক চার্জ কাটা হয় এবং কি প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হয়। সে টাকা কাটার পর যে বেতনটা তার অ্যাকাউন্টে ঢোকে, সেটাই হচ্ছে নেট স্যালারি বা টেক হোম পে। তারপর যদি দেখি আমরা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট,
অর্থাৎ দুটো প্রতিষ্ঠান যখন একে অপরের গোপনীয় সংবেদনশীল তথ্য গোপন রাখার শর্তে আইনি চুক্তিতে একমত পোষণ করে তখন তাকে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ বলে। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান যদি থার্ড পার্টি কোনো একটা প্রতিষ্ঠান দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, যেহেতু ওই থার্ড পার্টি প্রতিষ্ঠানের কাছে তার ডেটা যাবে এবং সেহেতু সেই ডেটা যাতে সুরক্ষিত থাকে, সেহেতু ওই থার্ড পার্টি প্রতিষ্ঠানের সাথে ওই প্রতিষ্ঠানটা চুক্তিবদ্ধ হবে এই মর্মে যে কোনো রকম যে ডেটাগুলো আপনাকে প্রদান করা হয়েছে এই ডেটাগুলো বাহিরে বা পাবলিকলি প্রকাশ করা যাবে না। এই জিনিসটাকে বলছি এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। তারপর যদি আমরা দেখি সাইকোমেট্রিক টেস্ট, কোনো কর্মীর দৃষ্টিভঙ্গি, ব্যবহার ও আচরণ ব্যক্তিত্ব যাচাইয়ের জন্য যে ইন্টারভিউ প্রসেসে যাওয়া হয় তাই সাইকোমেট্রিক টেস্ট বলে। অর্থাৎ কোনো যে ইন্টারভিউ যে দিতে আসবে যে ইন্টারভিউই তার দৃষ্টিভঙ্গি কেমন, তার ব্যবহার ও আচরণ কেমন এবং তার পার্সোনালিটি কেমন, এই জিনিসগুলো যাচাইয়ের জন্য যে ইন্টারভিউ প্রসেস যাওয়া হয় সেটাকে বলছে সাইকোমেট্রিক টেস্ট। মজার একটা জিনিস কুইন বি সিনড্রোম। কুইন বি সিনড্রোম হলো কোনো প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কোনো পদে যদি কোনো একজন নারী থাকেন এবং ওই নারী দ্বারা যদি তার অধীনস্থ অন্যান্য নারীরা খারাপ আচরণের সম্মুখীন হন, তার প্রতি হিংসা দৃষ্টিভঙ্গিতে তাকানো, তাকে সহ্য না করা, তাকে বিভিন্ন সময় কাজে ব্যস্ত রাখা, এই দৃষ্টিভঙ্গি নিয়ে যখন থাকেন তখন সেটাকে বলছি কুইন বি সিনড্রোম। তারপর যদি আমরা দেখি স্টাফিং, প্রতিষ্ঠানের জন্য প্রকৃত ও যোগ্যতা সম্পন্ন খুঁজে বের করাকে স্টাফিং বলে। এই কাজটা করে থাকেন এইচআর ডিপার্টমেন্ট। প্রকৃত যোগ্যতা সম্পন্ন লোক খুঁজে বের করা বা কর্মী খুঁজে বের করাকে স্টাফিং বলে। দেন হচ্ছে সাকসেশন প্ল্যানিং। ভ্যাকেন্সি খালি থাকা সাপেক্ষে প্রতিষ্ঠান যখন কোনো অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে খুঁজে বের করে উক্ত পদে নিয়োগ দেয় তখন তাকে সাকসেশন প্ল্যানিং বলে। অর্থাৎ কোনো পদে যদি অনেক যোগ্যতা সম্পন্ন, এমন হতে পারে ওই ব্যক্তি ওই পদের থেকে আরও বড় কোনো পদ ডিজার্ভ করেন বা বড় কোনো যোগ্যতা সম্পন্ন স্থানে তিনি আদিষ্ট হওয়ার যোগ্যতা রাখেন, ওই ব্যক্তিকে যখন ওই পদে নিয়োগ দেওয়া হয় তখন তাকে সাকসেশন প্ল্যানিং বলে। সিস্টেম চেঞ্জ ওভার, কোনো প্রতিষ্ঠান যখন পুরনো মডেল থেকে নতুন মডেলে যায় তখন কিছু চ্যালেঞ্জ ও অ্যাডাপ্টিভিটির বিষয় আসে, এই অবস্থাকে সিস্টেম চেঞ্জ ওভার বলে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যখন তাদের কাজ বা কাজকর্মের ধরন থেকে নতুন কোনো ধরন বা নতুন কোনো মডেল বা নতুন কোনো অ্যাপ্রোচে যায় তখন দেখা যায় পুরনো থেকে নতুন আসার কারণে বিভিন্ন চ্যালেঞ্জ আসবে সামনে, তাদের অভিযোজন ক্ষমতা বা তাদের নতুন কাজের সাথে কতটুকু খাপ খেয়ে যেতে পারে, এই জিনিসগুলো নিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ আসে। তো এই সিস্টেমটাকে বলা হয় সিস্টেম চেঞ্জ ওভার। দেন ট্রান্সফরমেশনাল লিডারশিপ, অর্থাৎ যখন কোনো লিডার তার কর্মীদের ইতিবাচক পরিবর্তনের জন্য উৎসাহিত করে এবং তদানুযায়ী কাজ করে তাকেই ট্রান্সফরমেশনাল লিডারশিপ বলে। অর্থাৎ কোনো একটা লিডার যখন তার কর্মীদেরকে মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল কোনো বক্তব্য প্রদান করে কিংবা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে কিংবা তাদেরকে ভালো ভালো ফিডব্যাক দেয় তখন তাকে ট্রান্সফরমেশনাল লিডারশিপ হতে হবে। একজন লিডারের এই গুণটা খুবই জরুরি। তারপর যদি আমরা যাই ট্যানজিবল রিওয়ার্ডস, অর্থাৎ যেই জিনিসটা ভিজিবল এরকম কোনো রিওয়ার্ডস দেওয়া। আপনি আপনার অধীনস্থ কর্মীকে পুরস্কার আপনার অধীনস্থ কর্মীকে তাকে মৌখিকভাবে অ্যাপ্রিসিয়েট করলেন, তাকে বাহবা দিলেন, তার থেকে আরও যখন তার কাজের জন্য আপনি কোনো পুরস্কার দেবেন সেটাকে বলছি আমরা ট্যানজিবল রিওয়ার্ডস। স্যাবেটিক্যাল লিভ, অর্থাৎ কোনো কর্মী যদি পড়াশোনা, পরিবারকে সময় দেওয়া বা ব্যক্তিগত কাজে দীর্ঘ সময় নেন তখন তাকে স্যাবেটিক্যাল লিভ বলে। অর্থাৎ কোনো কর্মী যদি পরিবার বা পড়াশোনা কিংবা ব্যক্তিগত কাজে দীর্ঘ সময় ছুটি নেন তখন তাকে স্যাবেটিক্যাল লিভ বলে। তারপর হচ্ছে রংফুল টার্মিনেশন, অর্থাৎ বেআইনিভাবে কোনো কর্মী যদি চাকরিচ্যুত হন তখন তাকে রংফুল টার্মিনেশন বলে। অর্থাৎ কোনো কর্মী অপরাধী করেননি, তাকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে তখন সেটাকে বলছি আমরা রংফুল টার্মিনেশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।